ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো গান্ধীজির শিক্ষা দর্শন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে টপিকটি আমরা পড়বো সেটি হলো মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন। এই টপিকটি তোমার রয়েছে গ্রুপ এর যে সেকেন্ড ইউনিট রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের শিক্ষাবিদদের সম্পর্কে পড়তে হবে, সেখানে গান্ধীজির টপিকটি রয়েছে। এই ইউনিটটিতে আমাদের মোট 5 জন শিক্ষাবিদ সম্পর্কে পড়তে হবে: রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, জন ডিউই এবং রুশো। আমার এই চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কিত ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নেবে। তাহলে আজকের টপিকটি আমরা শুরু করছি। আমরা জানি এখানে আমাদের মোট 40টি এমসিকিউ আসবে। তার মধ্যে এই যে ইউনিটটি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের দার্শনিকদের সম্পর্কে পড়তে হবে, সেখান থেকে আশা করা যায় যে 10টি এমসিকিউ আসবে। তাহলে গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কিত যে টপিকটি রয়েছে, এখান থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটি আমরা এই টপিকটি পড়ার সময় বা গান্ধীজি শিক্ষা দর্শন পড়ার সময় আমরা আলোচনা করে নেব। শুরুতে আমরা গান্ধীজির জীবনী বা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি। জাতির জনক গান্ধীজি মহাত্মা গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাহলে প্রথম যে প্রশ্নটি অবশ্যই আসতে পারে সেটি হচ্ছে, গান্ধীজি কবে কোথায় জন্মগ্রহণ করেন? গান্ধীজি 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দর নামক যে স্থান রয়েছে সেখানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মাতার নাম ছিল পুতলিবাই। আমরা জানি যে গান্ধীজি জীবনের শুরুর দিকের বেশিরভাগ সময় দক্ষিণ আফ্রিকায় অতিবাহিত করেছেন। সেখানে তিনি আইনের কাছে নিযুক্ত ছিলেন। এখানে দেওয়া রয়েছে 1893 খ্রিস্টাব্দে তিনি লিগাল কাউন্সিলের সদস্য হিসাবে তিনি দক্ষিণ আফ্রিকায় যান এবং 1891 খ্রিস্টাব্দে তিনি গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করেন। গান্ধীজি প্রতিষ্ঠিত প্রথম যে শিক্ষা কেন্দ্র সেটিকে বলা হয় টলস্টয় ফার্ম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে যে টলস্টয় ফার্ম কে তৈরি করেছেন? গান্ধীজি তৈরি করেছেন। এটা তিনি কোথায় তৈরি করেছেন? এটা তিনি দক্ষিণ আফ্রিকায় তৈরি করেছেন 1910 খ্রিস্টাব্দে। তাহলে এই লাইনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে গান্ধীজির তৈরি করা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? গান্ধীজির তৈরি করা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো টলস্টয় ফার্ম। তিনি কবে তৈরি করছেন? 1910 খ্রিস্টাব্দে। কোথায় তৈরি করেছেন? দক্ষিণ আফ্রিকায় তৈরি করেছেন। এরপর 1914 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতবর্ষে ফিরে আসেন এবং 1915 খ্রিস্টাব্দে তিনি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে গান্ধীজি কবে সবরমতী আশ্রম তৈরি করছেন? গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম তৈরি করছেন। আমরা জানি গান্ধীজি কিন্তু সত্যাগ্রহ আন্দোলনের জন্য খুবই বিখ্যাত ছিলেন। তিনি মোট 3টি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। তার মধ্যে সর্বপ্রথম যে সত্যাগ্রহ আন্দোলন তিনি যেখানে করেছিলেন সেটা হলো বিহারের চম্পারণে। তো সেটি তিনি কবে করেছেন? 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে তিনি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। এর পাশাপাশি তিনি আরো 2টি যে সত্যাগ্রহ আন্দোলন করেছিল, একটি হলো খেদা সত্যাগ্রহ এবং আরেকটি হলো আমেদাবাদ সত্যাগ্রহ। এরপর 1935 খ্রিস্টাব্দে তিনি সেবাগ্রাম আশ্রম প্রতিষ্ঠা করেন এবং গান্ধীজিকে কিন্তু তার যে মহাত্মা উপাধি সেটা কে দিয়েছেন? সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। গান্ধীজির লেখা বিভিন্ন বইগুলো আমাদের জানতে হবে। তার লেখা বিভিন্ন বইগুলোর অনেকগুলো বই রয়েছে। সবথেকে যেটি বিখ্যাত বই সেটি হচ্ছে মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ। এছাড়াও বিভিন্ন বই রয়েছে, যেমন ট্রু এডুকেশন, ট্রুথ ইন গড, ট্রুথ ইজ গড, হিন্দ স্বরাজ। এগুলো হচ্ছে গান্ধীজির লেখা বিভিন্ন বই। এই প্রত্যেকটি বইয়ের নাম কিন্তু এমসিকিউতে আসতে পারে। যে কোনো একটি বইয়ের নাম তুলে দিল, যেমন ট্রুথ ইজ গড বইটি কার লেখা? 4টি অপশন থাকলো, সেটাও সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি। তাহলে এই যে প্রথম পেজ যেটা গান্ধীজির জীবনী আমরা পড়লাম, এখান থেকে কিন্তু অনেকগুলি এমসিকিউ হতে পারে, যেমন তার জন্মের সময় বা জন্মের তারিখ বা সালটি, কোথায় জন্মগ্রহণ করেন, তার বাবার নাম কি, তার মার নাম কি, তিনি কবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন, তিনি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসছেন, তিনি কবে গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করছেন, তিনি টলস্টয় ফার্ম কোথায় তৈরি করেছিলেন, কবে তৈরি করেছিলেন, তিনি সবরমতী আশ্রম কবে তৈরি করেছেন, তিনি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কবে করেছিলেন, তিনি সেবাগ্রাম আশ্রম কবে তৈরি করেছেন, তাকে মহাত্মা উপাধি কে দিয়েছেন, এবং তার যে বিভিন্ন বইগুলো আমরা পড়লাম, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, ট্রুথ ইজ গড,
ট্রু এডুকেশন, হিন্দ স্বরাজ, এই বইগুলোর নাম থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম পেজটা যেটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা মহাত্মা গান্ধীর যে জীবন দর্শন আছে সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করে নিচ্ছি। গান্ধীজি বুদ্ধদেবের জীবন দর্শনের দ্বারা এবং জীবন দর্শনের অহিংস নীতি এবং টলস্টয়ের লেখার মানবপ্রেম এবং শ্রমের প্রতি মর্যাদা এবং মূল্যবোধের দ্বারা কিন্তু অনুপ্রাণিত ছিলেন। আমরা জানি গান্ধীজি কিন্তু অহিংস আন্দোলন করেছিলেন। তিনি চেয়েছিলেন অহিংস আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা নিয়ে আসতে। এছাড়া গান্ধীজি কিন্তু মানবপ্রেমের কথা বলেন এবং তিনি শ্রমের প্রতি মর্যাদা দানের কথা বলেন, যেটি টলস্টয়ের দ্বারা প্রভাবিত ছিল। এবং গান্ধীজির যে অহিংস ভাবধারা সেটি কিন্তু গৌতম বুদ্ধের দ্বারা কিন্তু প্রভাবিত ছিল। গান্ধীজির জীবন দর্শনের ভিত্তি ছিল ভাববাদ, প্রয়োগবাদ, বাস্তববাদ। আমরা জানি দর্শনের বিভিন্ন শাখা রয়েছে, যেমন ভাববাদ যারা ঈশ্বরে বিশ্বাসী ছিল, প্রয়োগবাদ যারা কর্মে বিশ্বাসী, বাস্তববাদ যারা বস্তুবাদ বা রিয়ালিটিকে বিশ্বাস করে। গান্ধীজির মধ্যে কিন্তু এই তিন ধরনের যে দর্শন রয়েছে সমস্তগুলোরই কিন্তু সংমিশ্রণ লক্ষ্য করা যায়। কারণ গান্ধীজি কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ছিল, তার জন্য তাকে ভাববাদী বলা হয়। গান্ধীজি কিন্তু হাতে কলমে শিক্ষার কথা বলেন, তার জন্য তাকে প্রয়োগবাদীও বলা যায়। তিনি সত্যের কথা বলেন, তিনি অহিংসা কথা বলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন এবং তিনি এটি 4 নম্বর পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, তিনি সর্বদয় সমাজ গঠনের কথা বলেন। গান্ধীজি কিন্তু ক্লাসলেস সোসাইটির কথা বলতেন, যে এমন একটা সমাজ গঠন করার কথা বলেন যেখানে সমাজের বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে কিন্তু উঁচু নিচু যে এই যে ভেদাভেদ রয়েছে সেটা কিন্তু থাকবে না, অর্থাৎ ক্লাসলেস সোসাইটি হবে, যে সমাজের প্রত্যেকটি মানুষকে সমান মর্যাদা প্রদান করার তিনি কথা বলেন। এটাকে কি বলা হচ্ছে? সর্বদয় সমাজ। গান্ধীজি সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ আছেন তাদেরকে তিনি হরিজন বলে তিনি সম্বোধন করেছিলেন, এটা এখানে লেখা নেই। হরিজন অর্থাৎ চিলড্রেন অফ গড, ভগবানের সন্তান বা পিপল অফ গড। কাদের বলছেন? সমাজের নিম্ন বর্ণের মানুষদের গান্ধীজি হরিজন অর্থাৎ ভগবানের সন্তানের সাথে তুলনা করেছিলেন। এছাড়া গান্ধীজি কিন্তু হরিজন নামক পত্রিকায় কিন্তু তার বিভিন্ন যে লেখাগুলো রয়েছে বা তার বিভিন্ন মতাদর্শগুলো রয়েছে সেগুলো কিন্তু হরিজন পত্রিকায় তিনি প্রকাশ করতেন। এরপর আমরা গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করব। গান্ধীজির মতে শিক্ষা হলো তাই যা দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। এই কোটেশনটা কিন্তু অবশ্যই আসতে পারে। ইংরেজিতে লেখা আছে, বাই এডুকেশন আই মিন এ অলরাউন্ড ড্রয়িং আউট অফ বেস্ট ইন চাইল্ড ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। এত বড় কোটেশন মনে রাখার কোনো দরকার নেই, শুধু মনে রাখবে দেহ মন আত্মা, মাইন্ড, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। এই কোটেশনটা কার দেওয়া? দেহ মন আত্মা বা বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। এই কোটেশনটা যদি দেখতে পাও, কোটেশনে যদি এই লেখাটা দেখতে পাও, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট বা দেহ মন আত্মা, তাহলে চোখ বন্ধ করে ওটা তুমি নিশ্চিন্তে থাকো, সেটা হচ্ছে গান্ধীজি। ঠিক আছে। নেক্সট হচ্ছে, গান্ধীজির মতে শিক্ষার চরম লক্ষ্য হলো আত্ম উপলব্ধির মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করা। গান্ধীজি 3 RS এর পরিবর্তে 3 HS এর ওপর গুরুত্ব দিয়েছেন। 3 RS বলতে কি বোঝানো হচ্ছে? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। অর্থাৎ রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা, অ্যারিথমেটিক মানে গণিত। এই তিনটির বিষয়ের তুলনায় বা এই তিনটি থেকে তিনি 3 HS অর্থাৎ হেড, হার্ট অ্যান্ড হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিনটির উপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। 3H বলতে কি কি বিষয়কে বোঝানো হচ্ছে? হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিনটি বিষয়কে। আর 3RS বলতে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। তিনি 3RS এর থেকে 3HS কে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। গান্ধীজি অনুবন্ধ পদ্ধতির ও কর্মের মাধ্যমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মাই ব্রেইন মাস্ট বি টট থ্রু হ্যান্ড, অর্থাৎ হাতে কলমে শিক্ষা। গান্ধীজি হাতে কলমে শিক্ষা বা কর্মের মাধ্যমে শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি অনুবন্ধ প্রণালী বা অনুবন্ধ পদ্ধতির কথা বলেন। অনুবন্ধ পদ্ধতি কি? যেখানে একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের সিমিলারিটি দেখিয়ে বা সাদৃশ্য দেখিয়ে কিন্তু বিষয়টিকে উপস্থাপন করা হয়। অর্থাৎ তাহলে গান্ধীজি লার্নিং বাই ডুইং এর কনসেপ্টে বিশ্বাসী ছিলেন বা হাতে কলমে শিক্ষা বা কর্মের মাধ্যমে শিক্ষার কথা বলেন। তার জন্যই তিনি বলেছেন, মাই ব্রেইন মাস্ট বি টট থ্রু হ্যান্ড। হাতের মাধ্যমে ব্রেইন শিখবে, হাতের মাধ্যমে ব্রেন অর্থাৎ মস্তিষ্কে জ্ঞান পৌঁছবে, হাতে কলমে শেখার মাধ্যমে মস্তিষ্কে জ্ঞান সঞ্চারিত হবে। এরপর আমরা দেখছি যে গান্ধীজি শৃঙ্খলার ক্ষেত্রে আত্মসংযমের কথা বলেছেন। তিনি বলেছেন, আই হ্যাভ অলওয়েজ বিন অপোজ টু কর্পোরাল পানিশমেন্ট। কর্পোরাল পানিশমেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের ওই কঠোর শাস্তি প্রদান, শিক্ষার্থীদের কঠোর শাস্তি প্রদানের তিনি বিরোধী ছিলেন। তিনি মনে করতেন শৃঙ্খলা শিক্ষার্থীদের
মধ্যে নিজে থেকে উপলব্ধির মাধ্যমে জাগ্রত হবে। তাদের কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে তাদের শৃঙ্খলিত করার কোনো প্রয়োজন নেই। তিনি কর্পোরাল পানিশমেন্টের বিরোধী ছিলেন। গান্ধীজি মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কথা বলেন। গান্ধীজি কিন্তু মাতৃভাষার শিক্ষাকে খুবই গুরুত্ব দিয়েছিলেন। গান্ধীজির শিক্ষা দর্শনের সর্বশ্রেষ্ঠ অবদান ছিল বুনিয়াদী শিক্ষা, যাকে আমরা বেসিক এডুকেশন বলি। তার শিক্ষার মূলনীতি ছিল এডুকেশন অফ লাইফ অ্যান্ড থ্রু অফ লাইফ, অর্থাৎ তিনি শিক্ষাকে জীবনের সাথে কিন্তু তুলনা করেন। ঠিক আছে, তাহলে গান্ধীজি কিন্তু বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার জনককে গান্ধীজি, এটা কিন্তু এমসিকিউ আমাদের আসার খুবই চান্স রয়েছে। 1937 এই সালটি খুব ইম্পর্টেন্ট। 1937 সালে ওয়ার্ধা নামক একটি স্থানে শিক্ষা বিষয়ক একটি সম্মেলন বসে, যাকে আমরা ওয়ার্ধা সম্মেলন বলে থাকি। এই ওয়ার্ধা সম্মেলনে কিন্তু ওয়ার্ধা পরিকল্পনা হয়। এই ওয়ার্ধা সম্মেলন থেকেই পরবর্তীকালে বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষার কিন্তু যে ভাবনা, সেটা কিন্তু এসেছে। তাহলে ওয়ার্ধা সম্মেলন কবে বসেছিল? ওয়ার্ধা সম্মেলন বসেছিল তোমার 1937 খ্রিস্টাব্দে। বা ওয়ার্ধা পরিকল্পনার সভাপতির নাম কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সভাপতির নাম ছিল ডক্টর জাকির হোসেন। এই ওয়ার্ধা সম্মেলন বা থেকেই কিন্তু নৈতালিম শিক্ষা বা বুনিয়াদী শিক্ষার সূত্রপাত হয়। এই নৈতালিম শিক্ষার কথাটির অর্থ হলো নয়া শিক্ষা। নৈতালিম শিক্ষার অর্থ হলো নতুন শিক্ষা বা নয়া শিক্ষা। তাহলে এটা ইম্পর্টেন্ট কিন্তু, ওয়ার্ধা সম্মেলন বা ওয়ার্ধা পরিকল্পনা কবে গৃহীত হচ্ছে? 1937 খ্রিস্টাব্দে। যেটা বেসিক এডুকেশন সেটাই বুনিয়াদী শিক্ষা, সেটাই কিন্তু নৈতালিম শিক্ষা, আর সেটাই নয়া শিক্ষা, সব সেম। ঠিক আছে, বুনিয়াদী শিক্ষায় 7 থেকে 14 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষার কথা বলা হয়। এই টাইম ডিউরেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে বুনিয়াদী শিক্ষায় কত থেকে কত বছর পর্যন্ত শিক্ষার্থীদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হচ্ছে? তাহলে এখানে 7 থেকে 14 বছরের। তাহলে এবং তিনি বুনিয়াদী শিক্ষার 4টি স্তরের কথা বলেন। এটা ডিরেক্ট প্রশ্ন আসে যে গান্ধীজি বুনিয়াদী শিক্ষাকে কয়টি স্তরে বিভক্ত করেছেন? কয়টি স্তরে? 4টি স্তরে। প্রথম স্তরটি হলো প্রাক বুনিয়াদী, অর্থাৎ 7 বছরের আগে। আমরা জানি বুনিয়াদী শিক্ষা শুরু হচ্ছে কবে থেকে? 7 থেকে 14। তাহলে 7 বছরের আগে যেটা হবে সেটা প্রাক বুনিয়াদী, বুনিয়াদী শিক্ষার পূর্বে। তারপর রয়েছে জুনিয়র বেসিক, যেটা 7 থেকে 10 বছর। তারপর রয়েছে সিনিয়র বেসিক, যেটা 11 থেকে 14 বছর। এবং তারপর রয়েছে পোস্ট বেসিক, যেটাকে বলা হচ্ছে 14 বছর প্লাস। তাহলে গান্ধীজি বুনিয়াদী শিক্ষার কটি স্তর দিয়েছেন? তিনি এখানে 4টি স্তরে বিভক্ত করেন। 7 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা স্তরের নাম পরপর পরপর মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এরকম ডান দিক বাঁ দিক মিলিয়ে আসতে পারে। বাদিকে স্টেজগুলো দিল, ডান দিকে কিন্তু ওই এজ গুলো দিয়ে দিল। যে বাদিকে দিয়ে দিল প্রাক বুনিয়াদী, জুনিয়র বেসিক, সিনিয়র বেসিক, পোস্ট বেসিক, আর ডান দিকে সব ওই বয়স কালগুলো দিয়ে দিল, সেটাকে ম্যাচ করতে দিল। বা সিঙ্গেলও আসতে পারে যে সিনিয়র বেসিক স্টেজের সময়সীমা কত, সিনিয়র বেসিক স্টেজের সময়সীমা 11 থেকে 14 বছর। বা আসলো যে জুনিয়র বেসিক স্টেজের বা স্তরের সময়কালটা কত, সেটা হচ্ছে 7 থেকে 10 বছর। তাহলে বিভিন্নভাবে এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে আজকে আমরা গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করলাম। কি কি ধরনের এমসিকিউ আসতে পারে আরেকবার আমি আলোচনা করে দিই। যেমন গান্ধীজির জন্ম সাল বা জন্ম তারিখ, তার বাবার নাম, তার মার নাম, তিনি কবে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, তিনি কবে গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করেন, তিনি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে রিটার্ন করছেন, তিনি কবে সবরমতী আশ্রম তৈরি করেছেন, তিনি কবে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন করেছেন, এই প্রশ্নগুলো যেমন আসতে পারে। তার পাশাপাশি তার যে বিভিন্ন বইয়ের নামগুলো রয়েছে, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, ট্রু এডুকেশন, ট্রুথ ইজ গড, হিন্দ স্বরাজ, এই বইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। গান্ধীজি কোন পত্রিকায় লেখালেখি করত, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। পত্রিকাটির নাম হচ্ছে হরিজন পত্রিকা। তাছাড়া কিন্তু প্রশ্ন আসতে পারে গান্ধীজির যে কোটেশনটা রয়েছে, বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট বা দেহ মন আত্মা, সেই কোটেশনটা তুলে দিয়ে বলতে পারে এই বক্তব্যটি কার, এটা মহাত্মা গান্ধীর বক্তব্য। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। তারপর আমরা আরো দেখলাম যে এখানে গান্ধীজি সর্বোদয় সমাজ গঠন করার কথা বলেন, সেটিও আসতে পারে যে সর্বোদয় সমাজ গঠন করার কথা কে বলেছেন। 3Rs 3Hs এই প্রশ্নটি আসতে পারে। 3Rs বলতে কি কি বোঝাচ্ছে, 3Hs বলতে কি কি বোঝাচ্ছে। গান্ধীজি অনুবন্ধ প্রণালী বা অনুবন্ধ পদ্ধতির কথা বলেন, কর্মের মাধ্যমে শিক্ষার কথা বলেন। গান্ধীজি কিন্তু কর্পোরাল পানিশমেন্টের বিরোধী ছিলেন। গান্ধীজি মাতৃভাষার শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। গান্ধীজি বুনিয়াদী শিক্ষা, এখান থেকে প্রশ্ন হতেই পারে, গান্ধীজি বুনিয়াদী শিক্ষার কনসেপ্ট দিয়েছেন। কবে ওয়ার্ধা সম্মেলন হচ্ছে? ওয়ার্ধা সম্মেলন হচ্ছে তোমার 1937। বুনিয়াদী শিক্ষা কিন্তু হাতে কলমে শিক্ষার কথা বলে, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে বা কর্মের মাধ্যমে শিক্ষা লাভ করবে। বুনিয়াদী শিক্ষা যে ওয়ার্ধা পরিকল্পনা,
সেই ওয়ার্ধা পরিকল্পনার সভাপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন। ওয়ার্ধা পরিকল্পনায় কত থেকে কত এজ গ্রুপের বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে? 7 থেকে 14। ওয়ার্ধা পরিকল্পনা বা বুনিয়াদী শিক্ষা যেই এডুকেশনের কথা বলে সেটা একটু মনে রেখে দাও, এখানে লেখা নেই, সেটা হচ্ছে ক্রাফট এডুকেশন। ঠিক আছে? হাতে কলমে শিক্ষা বা ক্রাফট এডুকেশন, শিল্পের মাধ্যমে বা কর্মের মাধ্যমে শিক্ষা। এখানে ওই যে বুনিয়াদী শিক্ষার যে 4টা স্টেজ আছে, 4টা স্টেজের নাম খুব ভালো করে মনে রাখতে হবে। প্রাক বুনিয়াদী, জুনিয়র বেসিক, সিনিয়র বেসিক, পোস্ট বেসিক। প্রাক বুনিয়াদীর সময়কাল 7 বছরের আগে, জুনিয়র বেসিকের সময়কাল 7 থেকে 10 বছর, সিনিয়র বেসিকের সময়কাল 11 থেকে 14 বছর, পোস্ট বেসিকের সময়কাল 14 বছর প্লাস। তাহলে এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যেমন আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম, এবং গান্ধীজি শিক্ষা দর্শনে কি কি বলেছেন তিনি, বা তার জীবন দর্শনে যে তিনি অহিংসার কথা বলেছেন, তিনি সকল ধর্মের মানুষ বা সকল বর্ণের মানুষের সহাবস্থানের কথা বলেছেন, তিনি শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে জানলাম। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।